আইদুল ইসলাম শুভ তিনি জানাবেন মিরপুরের এখন পর্যন্ত কি অবস্থা, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন। শুভ, আপনি আমাদের জানাবেন কি অবস্থা। বলা যেতে পারে সারা দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির রাজনীতি অনেকটাই কিন্তু নিরাপত্তা ব্যবস্থার যদি কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বলা চলে। কেননা সকাল দিক থেকে যে আমি এই মুহূর্তে আছি ঢাকা 14 আসনে, ঠিক মিরপুর দারুসালাম এলাকার যে বড় কুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে আমি সকাল থেকে এই মিরপুর বা দারুসালাম সহ সাভারের বেশ কিছু এলাকা এবং এই গাবতলীর কয়েকটি এলাকা ঘুরেছি। আমরা দেখেছি যে সকাল থেকে যে ভোট গ্রহণের কার্যক্রম সেটি শুরু হওয়ার পরে মোটামুটি মানুষের মধ্যে একটা অন্যরকম আমেজ, আনন্দ, উৎসবমুখর একটা পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। তবে এই কেন্দ্রটিতে বা এই আসনটিতে এখন পর্যন্ত তেমন অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো ধরনের সহিংসতা তেমন কোনো কিছুই কিন্তু ঘটেনি। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 11টার পর থেকে দেখা যাচ্ছে যে এই যারা ভোটাররা আছেন ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রের 2024 সালের জুলাইয়ের প্রেক্ষাপটে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাই আজকে বাস্তবায়ন হবে বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পাশাপাশি জুলাই আন্দোলনে এবং ফেসিবাদী আমলের 15.5 বছরে যাদের সীমাহীন ত্যাগ তিতিক্ষা, যাদের আত্মদান, যাদের ত্যাগ আজকে এই 12 ফেব্রুয়ারিটাই জাতিকে উপহার দিয়েছে, আমি প্রথমে শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। যারা অন্যায়ের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আহত, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আসলে তাদের বুক চিতিয়ে লড়াইয়ের ফসল হচ্ছে আজকের 12 তারিখ। যদি তারা সেদিন বুক চিতিয়ে লড়াই না করতেন, জীবন না দিতে, না হতো পঙ্গুত্ব বরণ না করতেন, তাহলে এই 12 তারিখ আমাদের কাছে ধরা দেওয়ার কথা ছিল না। সবচেয়ে বড় কথা হলো তিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা, তার মহাপরিকল্পনা থাকে এবং সেই মহাপরিকল্পনা অনুযায়ী দুনিয়ার সমস্ত সৃষ্টি পরিচালিত হয়। আমরা মানবজাতি তার বাইরে নই। এই জন্য আমরা কেউ যেটা কল্পনা করতে পারিনি যে 24 সালে এই ধরনের একটা ঘটনা ঘটবে, সেটাই বাস্তবে রূপ নিয়েছে। 7 জানুয়ারি নির্বাচন যখন হয় তখন আমার মতো আমরা অনেকেই বিভিন্ন দলের যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন তারা জেলে ছিলেন, আমিও জেলে ছিলাম। জেলের ভিতরে আমি আমার অপরাপর রাজনৈতিক বন্ধুদের মানসিক অবস্থা আমি প্রত্যক্ষ করেছি। কেউ কল্পনাও করেননি, স্বপ্নেও দেখেননি যে মাত্র 6 মাসের মাথায়, 7 মাসের মাথায় এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। বরঞ্চ অনেকেই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিলেন। তো সেই অবস্থা থেকে উত্তরণ করে আল্লাহ তাআলা আজকে এখানে নিয়ে এসেছে। এই জাতি, আমরা বিশ্বাস করি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে সম্মান করে। যারা সম্মান করবে তারা কৃতজ্ঞ হবে, যারা সম্মান করবে না তারা স্বাভাবিকভাবেই অকৃতজ্ঞ হবে। কারণ এত বড় একটা বিপদ থেকে, সংকট থেকে জাতিকে আল্লাহ তাআলা যাদের উসিলায় বের করে দিয়েছেন, তারা বয়স কত, অভিজ্ঞতা কি, এটা বড় কথা না। তারা আমাদের সেনাপতি ছিল, যোদ্ধা ছিল, বীর ছিল। সেই বীরদের প্রতি আমাদের সম্মান দেখাতেই হবে। আমরা চেষ্টা করেছি সেই বীরদেরকে বুকে শ্রদ্ধার সাথে ধারণ করে যারা শহীদ, যারা বেঁচে আছে, আমাদের সামগ্রিক পরিকল্পনা এবং স্বপ্নকে সাজানোর জন্য আমরা এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আমাদের পলিসি পেপার রিলিজ করেছি একটা সামিটের মাধ্যমে। আবার আমরা নির্বাচনের ইশতেহারও ঘোষণা করেছি আরেকটা সামিটের মাধ্যমে। এইভাবে আমরা সমাজের সাথে সংযোগ রক্ষা করেই আমাদের এই নির্বাচনী কৌশল আমরা নির্ধারণ করেছিলাম। আমরা জাতিকে বলেছিলাম যে আমরা এমন কোনো আশ্বাস দেব না যেটা আসলে নিজেরাই বিশ্বাস করি না। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া, আমরা এটাকে নৈতিক একটা স্খলন বা অপরাধ বলে মনে করি। আমরা যা পারবো সম্ভাব্য বিষয়গুলোই জাতির সামনে উপস্থাপন করেছি। আমি আজকে এই নির্বাচনের প্রথম ভাগেই আমার ভোটটি এখানে মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে আমি প্রদান করেছি।
আমি তখন স্বাভাবিক অবস্থা সেখানে বিরাজমান দেখেছি এবং ভোটার উপস্থিতিও ছিল লক্ষণীয়। এরপরে আমি ক্রমান্বয়ে অনেকগুলা সেন্টার আমি দেখার চেষ্টা করেছি। আমি যেখানে যেখানে গিয়েছি 2-1টা সেন্টার ছাড়া বাকি সেন্টারগুলোতে ভোটার টার্নওভার ছিল খুবই সন্তুষ্টজনক। 2টা সেন্টারে শুধু আমার কাছে মনে হয়েছে যে এখানে টার্নওভারটা কম। যদি পরিবেশ পরিস্থিতির কথা বলেন তাহলে এই আসন দিয়ে আমরা শুরু করতে পারি। স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখায়, যেখানে এই আসনের মধ্যে সর্বাধিক সংখ্যক ভোট রয়েছে, 26,000-এর ঊর্ধ্বে ভোট এখানে রয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক তারা বেপরোয়াভাবে ঢুকে পড়েন, তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক তারা এখানে হস্তক্ষেপ করেন। এমনকি সেখানে আমাদের যারা ভোটার এবং সমর্থক তাদেরকে তারা শারীরিকভাবেও নাজেহাল করেন। আমরা বিষয়টি শোনার পরে আবার ফিরে যাই সেখানে। এর আগে আমি একবার গিয়ে এসেছি। আমরা সেখানে গিয়ে দেখলাম যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই বিষয়টা তিনি হ্যান্ডেল করছেন এবং তখন পরিস্থিতি তিনি আশ্বস্ত করে বললেন যে আমাদের নিয়ন্ত্রণে আছে। আমি তখন তাকে বলেছি যে ভোট আওয়ার শেষ হওয়ার পরে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার সাথে সরকারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন আর যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন তার বাইরে যেন কেউ ঢুকতে না পারে, এটা আপনারা নিশ্চিত করবেন। ভিতরের পরিবেশটা এরকম নিশ্চিত করার পাশাপাশি বাইরেও অহেতুক জটলা এবং টেনশন যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আপনারা আশা করি উপযুক্ত পদক্ষেপ নেবেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমরা চাই ভোটটা শান্তিপূর্ণ হোক, প্রত্যেকটি মানুষ এসে তার মতো করে তার পছন্দ মতো ভোটটা দিয়ে যাক, ভয়ের সংস্কৃতি যেন তৈরি না হয়। এ পর্যন্ত সারা দেশের যে খবর আমরা পেয়েছি, বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেট তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছেন। যেমন আমরা খবর পেয়েছি কুমিল্লার বড়ুরা, সেখানে বেশ কতগুলো সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং আমাদের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, যা গুরুতর অন্যায়। যদি কোনো প্রার্থী অথবা প্রার্থীর সমর্থক কিংবা এজেন্ট কর্মী কোনো ভুল করে থাকেন তাহলে আমি তো হাতে আইন তুলে নিতে পারি না। এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তাদের আমরা সহযোগিতা চাইতে পারি, কমপ্লেন দিতে পারি। কিন্তু সেখানে তাই করা হয়েছে এবং কিছু সেন্টার তাদের দখলেও তারা সাময়িকভাবে নিয়ে গিয়েছিল। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা অবমুক্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি ভোট শেষ হওয়ার পরে গণনার সময় ওই ধরনের কোনো বিশৃঙ্খলা যদি তৈরি হয় তাহলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। এবং 15.5 বছর জাতি তাদের ভোটের অধিকার হারিয়ে আজকে যাকেই আমি জিজ্ঞেস করেছি যে আপনার কেমন লাগছে, বলে যে আমি খুব এক্সাইটেড, আমি খুব উৎফুল্ল, আমি অন্যরকম একটা অনুভূতি আজকে অনুভব করছি। মানুষের এই যে উৎসব মুখর পরিবেশটাকে যারা বাধাগ্রস্ত করবে তারা অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমরা মনে করি না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল লোকদের দৃষ্টিভঙ্গি থাকবে আমার কাজটা আমি করব, আমার কথাটা আমি বলবো, অন্যের কাজটা তাকে করতে দিতে হবে যদি এটা সঙ্গত হয় এবং তার কথা তাকে বলতে দিতে হবে। আর মানুষের ভোটের অধিকার হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এখানে যদি জোরজবরদস্তি করা হয় তাইলে সেই সিদ্ধান্তের উপরেই প্রকারান্তরে এটা নগ্ন হস্তক্ষেপ হয়। আমরা এই হস্তক্ষেপকে মোটেই পছন্দ করি না। ঠিক অনুরূপভাবে ঘটনা ঘটেছে লাকসামে, তারপরে ভোলার লালমোহনে। এ পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলো আছে, আরও হয়তো থাকতে পারে, আরও খবর নিয়ে আমাদেরকে জানতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে না, বাংলাদেশের একটা ভোট কেন্দ্রেও যদি এরকম পরিবেশ সৃষ্টি হয় সেটাও গ্রহণযোগ্য না, সেটাও অগ্রহণযোগ্য এবং আপত্তিকর। তবে আজকে আমরা এখন পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত তাদের ভূমিকা আমরা খুবই সন্তোষজনক পেয়েছি। যেখানেই সমস্যা হয়েছে তাদের ইনফর্ম করার সাথে সাথে তারা ফাস্ট মুভ করেছেন সব জায়গায় এবং তারা চেষ্টা করেছেন সিচুয়েশনকে ট্যাকল দেওয়ার। তো যদি আমাদের গর্বের এই সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী তাদের এই কর্তব্যটা নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আমরা আশা করি দিন শেষে জাতি একটা ভালো ভোট উপহার পাবে ইনশাআল্লাহ, ভালো একটা নির্বাচন পাবে এবং ভালো নির্বাচন হলেই একটা ভালো সরকার তৈরি হবে, যে সরকার এদেশের মানুষকে নিয়ে ভাববে, যে সরকার হবে জনগণের সরকার,
আর জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে ওই সরকার জনগণের দুঃখ দরদ বুঝবে না এবং জনগণের সাথে তাদের কোনো সেতুবন্ধন থাকবে না। আমরা চাই সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল ব্যক্তি পরিবারের গণ্ডি অতিক্রম করে 18 কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে, সেইটাই আমরা আশা করি। এই পথে সাংবাদিক বন্ধুগণ, গোটা নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত নিবিড়ভাবে আমাদের সাথে আপনারা ছিলেন। আমরা সবসময় আপনাদের মর্যাদা হয়তো রক্ষা করতে পারিনি, চেষ্টা করেছি, কিন্তু সব কিছু পেরেছি এটা আমরা মনে করি না। কিন্তু আমরা আপনারা, এখানে কোনো ডিভিশন নাই, আমরা সবাই 18 কোটি মানুষের অংশ। আমাদের প্রিয় জাতি দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, আমার পেশা আমার চলবে, আপনার পেশা আপনার চলবে। কিন্তু দেশ যদি ভালো না থাকে কোনো পেশাই আমরা সম্মানের সাথে কাজ করতে পারবো না, এবং তখন বলতে হবে দেশটি কি আমার। আর যদি ভালো চলে তাইলে গর্ব করে বলতে পারবো এই দেশটিই আমার। এমন একটি দেশই আমরা চেয়েছিলাম। তো যে দেশটি আমরা গড়তে পারিনি এই 54 বছরে, আল্লাহ তাআলা এই দেশটি যেন আগামী 5 বছরে গড়ার অন্তত ভিত রচনা করার একটা পরিবেশ তৈরি করে দেন, মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি। আপাতত এতটুকু। এরপরে বিকালে আবার আপনাদের সাথে আমরা কথা বলবো। ইলেকশন আওয়ারটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে আমরা আরেকবার হাজির হব এবং আমরা আবার কিছু ইনফরমেশন আশা করে দিতে পারবো। তো আমরা আবারও আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আপাতত আজকের ব্রিফিং এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্লিজ। এই 6টি আসনের মধ্যে খুলনা 1 আসনে আমরা আছি এবং খুলনা 1 আসনের এই দিলদার আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়টির সকাল থেকে যে অবস্থাটি দেখতে পেয়েছিলাম সেটি বেশ উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজন করা হয়েছে এবং সকালে ভোর থেকে এখানে লম্বা একটি লাইন ছিল এবং আমরা আবারও এখানে যখন এসেছি তখন সেই ভোটাররা ভোট দিয়ে যাওয়ার পরে যে চাপ ছিল সেই ভোটের চাপ তুলনামূলকভাবে কমে গেছে। এখন একদমই নির্বিঘ্নে ভোট দিতে পারছেন, লাইনেও দাঁড়ানো লাগছে না এখন আর। এরকম একটি পরিবেশ দেখতে পেয়েছি যে খুলনার অন্যান্য জায়গাগুলোতেও। এবং 6টি আসনের যে কয়টি আসনে আমার ঘোরা সম্ভব হয়েছে, যে কয়টি আসনে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে, সবকটি আসনেই বেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে এখনও পর্যন্ত ভোট, এবং কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কোথাও কোথাও কিছু কিছু নির্বাচন আচরণবিধির যে লঙ্ঘন, যে 400 গজের মধ্যে কোনো অন্য কেউ ভোটার বহির্ভূত অন্য কেউ থাকতে পারবেন না, সেরকম কিছু জায়গায় লক্ষ্য করা গেছে। তবে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা জোর তৎপরতা লক্ষ্য করা গেছে। কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর একটি টিম তারা এখানে পরিদর্শন করে গেছেন এবং পাশাপাশি আনসার পুলিশ সদস্যরা এখানে আছেন, তৎপর আছেন। এবং একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই কেন্দ্রের পাশে আরেকটি, এই অঞ্চল এখানকার যে ভোটার, সেই ভোটারদের যারা আছেন তারা পুরুষ ভোটাররা আলাদা একটি প্রতিষ্ঠানে ভোট দিচ্ছেন এবং মহিলা ভোটাররা শুধুমাত্র এখানে ভোট দিচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত খুলনা থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি নাটোরের মামুনের কাছে। নাটোরের 4টি আসনে কিন্তু সকাল 7:30 থেকে ভোট গ্রহণ চলছে। 15 লাখের উপর ভোটার রয়েছে, তারা কিন্তু ভোট দেবে। আমরা কিন্তু একটা বিষয় যেটি দেখতে পেয়েছি যে নাটোর 1, 2 এবং নাটোর 3 আসনের যেটি রয়েছে, আমরা নাটোরের সিংড়ায়, এই সিংড়ায় 3টি আসনে কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি যে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা পর্যাপ্ত চোখে পড়েছে। এবং চলনবিল অধ্যুষিত এই সিংড়াতেও কিন্তু একই অবস্থা দেখছি যে সকাল থেকে নারী ভোটাররা কিন্তু দল বেঁধে এসে ভোট দিচ্ছেন। এবং সর্বোপরি যেটা আমরা বলতে পারি, 4টি আসনে, সংসদীয় আসনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো আমরা খবর পাইনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। পাশাপাশি একটি বিষয় যেটি বলতে পারি যে 27 জন প্রার্থী রয়েছে, 27 জন প্রার্থী যে রয়েছে তাদের ভিতর 15 লাখের ভোটার তারা কিন্তু ভোট প্রয়োগ করবেন। এবং একটি ধীর গতিতে ভোট হচ্ছে, তার কারণটা প্রার্থীদের পাশাপাশি সরকার এবার যে গণভোটের আয়োজন করেছে, সেই গণভোটের কিন্তু পড়ে শুনে দিতে কিছুটা সময় লাগছে এবং হা না ভোটের বিষয়টা প্রার্থীরা
ভোটাররা যেটি দেখছেন দেখে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ভোট দিচ্ছেন। এই কারণে কিন্তু কিছুটা সময় বিলম্বিত হচ্ছে এবং একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে চারটি আসনের মধ্যে বিএনপি 4টি আসনের মধ্যে 4টি প্রার্থী দিলেও জামাতে ইসলাম জোটের 3টি প্রার্থী এবং এনসিপির একজন প্রার্থী রয়েছে, তার স্বতন্ত্র প্রার্থী রয়েছে 1 ও 3 আসনে। মূলত এই ভোট লড়াই ছিল নাটোরের যে 4টি আসনে। এই ছিল আমার কাছে সর্বশেষ নাটোরের যে 4টি আসনে। এই ছিল আমরা সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ নাটোরে, এর আগে আমরা যুক্ত ছিলাম খুলনায় সহকর্মী সানমির উপর জানাচ্ছিলেন, এর আগে আমরা যুক্ত ছিলাম মিরপুরে, সেখানে আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ যেমন জানাচ্ছিলেন তেমনি সেখানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ব্রিফ করেছেন, তার নির্বাচনী প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা সেগুলো শুনেছি।